ভয়ানক এক বন্ধ রুমটির মধ্যে রয়েছে অদ্ভুত এক গোলক খাতা, যেখানে বন্দী হয়ে আছে প্রায় 50 জন মানুষ। আর তারা প্রত্যেকেই এমন এক ভয়ানক সার্কেলের উপর দাঁড়িয়ে আছে, যেখান থেকে বিন্দুমাত্র নড়লে মৃত্যু নিশ্চিত। তবে সেখানে দাঁড়িয়ে থাকলেও তারা বাঁচতে পারবে না, কারণ বাঁচার জন্য তাদেরকে খেলতে হবে ভয়ানক মৃত্যুর খেলা, যেখানে প্রতি 2 মিনিটে মরতে হবে যে কোনো একজনকে। কিন্তু তারা কেউই জানত না যে এখানে তারা কিভাবে এসেছে, আর এমন এক ভয়ানক মরণ খেলায় কারাই বা তাদেরকে ফাঁসিয়েছে। তবে শেষ পর্যন্ত তারা সবাই কি সার্ভাইভ করতে পেরেছিল, নাকি এই মৃত্যুর খেলাতে তাদের সবার মৃত্যু হয়েছিল, সেটাই আমরা দেখব এই মুভিটিতে। তাহলে চলুন ঘুরে আসা যাক ভয়ানক এক মৃত্যুর খেলার গল্প থেকে। তো গল্পটি শুরু হয় অদ্ভুত একটি রুমের ভেতর, যেখানকার প্রায় সমস্ত জায়গাতে অনেকগুলো সার্কেল তৈরি করা আছে, আর সেই প্রত্যেকটি সার্কেলে একজন করে মানুষ রয়েছে। এখানে মোট 50 জন মানুষ ছিল, আর তারা প্রত্যেকেই এখানে অজ্ঞান অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। তবে কিছুক্ষণ পরেই হঠাৎ করে একজন মহিলার জ্ঞান ফিরে আসে, আর সে নিজেকে এই অদ্ভুত রুমের মধ্যে বন্দী অবস্থায় দেখতে পায়। কিন্তু সে বুঝতে পারছিল না যে সে এখানে কিভাবে এসেছে। সে তখন তার পাশে থাকা মানুষদেরকে ডাকতে শুরু করে, কিন্তু তারা কেউই তার ডাকে সাড়া দিচ্ছিল না। এতে সে অনেক বেশি ভয় পেয়ে যায়, আর সে সেখানে জোরে জোরে চিৎকার করতে থাকে। কিন্তু এতেও কোনো লাভ না হলে সে যখন তার সার্কেল থেকে বেরিয়ে একটু সামনের দিকে যায়, ঠিক তখনই সেখানে বাজার বেজে লাইট জ্বলে ওঠে। এরপর সে আবারও সেই সার্কেল থেকে বাহিরে আসার চেষ্টা করে, আর সঙ্গে সঙ্গে আবারও বাজার বেজে ওঠে। সে এতে বুঝতে পারে যে এই সার্কেল থেকে বের হলে হয়তো কোনো বিপদ হতে পারে, তাই সে তার পাশে থাকা একজনের জ্ঞান ফিরিয়ে আনার জন্য তাকে স্পর্শ করে। ফলে আবারও সেখানে বাজার বেজে ওঠে। এদিকে মেয়েটি এখানে বুঝতে পারে যে এখানে হয়তো কাউকে স্পর্শ করাও যাবে না, আর বাজারের শব্দে এক এক করে তাদের প্রত্যেকেরই জ্ঞান ফিরে আসতে থাকে। এদিকে সেই মেয়েটির অপর প্রান্তে একটি ছেলে দাঁড়িয়েছিল। সেই ছেলেটি এখানে তাকে বলে, তুমি দয়া করে তোমার সার্কেলের মধ্যে চুপচাপ দাঁড়িয়ে থাকো, একদমই নড়াচড়া করো না, তারা আমাদেরকে দেখতে পাচ্ছে। মেয়েটি বলে যে কারা দেখতে পাচ্ছে, কিন্তু ছেলেটি আর তার কোনো প্রশ্নের উত্তরই দেয় না। এরপর তারা সবাই রুমের মাঝখানে ডোমের মতো আরো একটি সার্কেল দেখতে পায়, কিন্তু তারা কেউই বুঝতে পারে না যে এটা আসলে কি। এরপর ঠিক এমন সময় আরো একজন মেয়ের জ্ঞান ফিরে আসে, আর সে মেয়েটি এখানে নিজেকে বন্দি দেখতে পেয়ে দৌড়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু যখনই সে সার্কেলের বাহিরে চলে যায়, ঠিক তখনই রুমের মাঝখানে যে ডোমটি ছিল, সেই ডোমটি মেয়েটিকে অনেক জোরে একটি ইলেকট্রিক শক দেয়, আর মেয়েটির সঙ্গে সঙ্গে সেখানে মারা যায়। এতে তারা সবাই বুঝতে পারে যে কোনোভাবেই এই সার্কেল থেকে বাইরে বের হওয়া যাবে না। তো এর কিছুক্ষণ পরেই রুমটির মধ্যে একটি লাইট অন হয়ে যায়, আর এতে সঙ্গে সঙ্গে প্রত্যেকেরই জ্ঞান ফিরে আসে। এরপর আরেকজন ব্যক্তিও যখন সেখান থেকে পালানোর চেষ্টা করে, তখন সেও সেখানে ইলেকট্রিক শক খেয়ে মারা যায়। তাই সেই মেয়েটিকে যেই ছেলেটি সাবধান করেছিল, সে এখানে বাকি সবাইকেও সাবধান করে দেয়। সে সবাইকে তাদের জায়গাতে চুপচাপ দাঁড়িয়ে থাকতে বলে। এখানে আবার একজন পুলিশ অফিসার ছিল, তাই সঙ্গে সঙ্গে সে এখানে তার কাছে থাকা বন্দুকটি খুঁজছিল। এদিকে সেই ছেলেটি এখানে সবাইকে বলে যে তারা যেন ভুল করেও কেউ কারো গায়ে স্পর্শ না করে, চুপচাপ যেন নিজেদের জায়গাতে দাঁড়িয়ে থাকে। এরপর ঠিক তখনই সেখানে একটি বিপ সাউন্ড হয়, আর সেখানে যে মহিলাটি মারা গিয়েছিল, তারা সবাই সেই মহিলাটির হাতে গোল একটি লাইট দেখতে পায়। এরপর দেখা যায় যে সেই মেয়েটির লাশটি সেখান থেকে একা একাই সরে যায়। এদিকে যে ছেলেটি তাদের সবাইকে সাবধান করছিল, হঠাৎ করে সেই ছেলেটির শরীরেও ইলেকট্রিক শক এসে লাগে, ফলে সেও সেখানে মারা যায়। এতে তারা সবাই অনেক ভয় পেয়ে যায়। এরপর আবারও সেখানে বেশ কয়েকবার বিপ বিপ সাউন্ড হয়ে সেই ডোমের মতো সার্কেলটির মধ্যে ইলেকট্রিক পাওয়ার বাড়ছিল। এদিকে ক্যাপ পরে একটি ছেলে এখানে একটি বিষয় লক্ষ্য করে যে সে এখানে হাতের ইশারায় এখানকার লাইটগুলোকে কন্ট্রোল করতে পারছে, কিন্তু এই ব্যাপারে সে অনেকটাই কনফিউজ ছিল। তাই সে এটা পরীক্ষা করার জন্য একটি লাইটকে ব্যালেন্স করে একজন মেয়ের সামনে নিয়ে গিয়ে থামায়, ফলে সঙ্গে সঙ্গে সেই মেয়েটিও ইলেকট্রিক শক খেয়ে মারা যায়। এতে সবাই আরো বেশি আতঙ্কিত হয়ে পড়ে। এরপর সেই ক্যাপ পরা ছেলেটি সবাইকে বলে, তোমাদের প্রত্যেকের সামনে যে লাইটগুলো রয়েছে, তোমরা চাইলে তোমাদের হাতের ইশারায় লাইটগুলোকে কন্ট্রোল করতে পারবে। আর এটা আমাদের সকলের জন্য একটি গেমের মতো, কারণ আমরা প্রত্যেকেই লাইটগুলোকে কন্ট্রোল করে যার সামনে নিয়ে লাইটটিকে থামাবো, সেই সঙ্গে সঙ্গে মারা যাবে। তাই এখন সিদ্ধান্ত আমাদের প্রত্যেকের উপরে রয়েছে যে পরবর্তী শিকার আমরা কাকে বানাবো, আর এভাবে করেই হয়তো এখানে আমাদেরকে টিকে থাকতে হবে। বিষয়টিতে আমি নিশ্চিত নই, কিন্তু আমার কাছে এমনটাই মনে হচ্ছে। তো সেই ছেলেটির কথা মতো প্রত্যেকেই এখানে নিজেদের সামনে থাকা লাইটগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করছিল। আর এতে তারা সবাই আরো একটি বিষয় জানতে পারে যে যে ব্যক্তি যে লাইটটির উপরে নিয়ন্ত্রণ করতে পারবে, শুধুমাত্র সেই লাইটটিকে দেখতে পারবে যে সেটা কার কাছে গিয়ে থামছে। এছাড়া বাকি কেউই লাইটটিকে দেখতে পারবে না।
অর্থাৎ এখানে কে কার দিকে লাইটটিকে থামাচ্ছে সেটা কেউই জানতে পারবে না। এরপর সেই ছেলেটি এখানে সবাইকে আরো বলে যে প্রতিবার আমাদের সবাইকে সিদ্ধান্ত নিতে হবে যে পরবর্তী শিকার কে হতে যাচ্ছে। আসলে এখানে জানা যায় যে এখানকার প্রত্যেকেই একসঙ্গে এবং একই সময়ে তাদের নিজ নিজ লাইটগুলোকে নিজের ইচ্ছে মতো মানুষদের সামনে নিয়ে পয়েন্ট করবে। অর্থাৎ যার সামনে সবচাইতে বেশি মানুষ তাদের লাইট নিয়ে থামাবে সে একটি কাউন্টডাউনের পরে সঙ্গে সঙ্গেই মারা যাবে। মানে এটা হচ্ছে অনেকটাই ভোটের মতো। আর যেহেতু কারো ভোট কেউ দেখতে পারবে না, তাই কে বেশি ভোট পেয়েছে অর্থাৎ কে মারা যাবে সেটা কেউই জানবে না। এরপর দেখা যায় কিছুক্ষণ পরপরই সেখানে বিপ সাউন্ড হয়ে কাউন্টডাউন হচ্ছিল আর এক এক করে মানুষ মারা যাচ্ছিল। তো এখানে একজন প্রেগনেন্ট মহিলা এই সমস্ত বিষয়গুলোর উপর লক্ষ্য করে সেই প্রথম ভোটের ব্যাপারটি বুঝতে পারে। তাই সে তখন এখানকার সবাইকে বলে যে একে করে এখানে যে সমস্ত মানুষেরা মারা যাচ্ছে তাদেরকে আমরাই চুজ করছি, অর্থাৎ আমরা প্রত্যেকেই তো আমাদের লাইটগুলোকে ব্যালেন্স করছি। এভাবে যার সামনে গিয়ে বেশি লাইট থামছে অর্থাৎ মৃত্যুর জন্য যে ভোট বেশি পাচ্ছে তারাই সঙ্গে সঙ্গে মারা যাচ্ছে। আর তারা সবাই এখানে নিজেদের হাত মুট করে রাখলেই তাদের নিজেদের লাইটটিকে নিয়ন্ত্রণ করতে পারছে। এরপর তাদের মধ্যে একজন বলে আমরা তাহলে একটি প্ল্যান করতে পারি। এখানকার সার্কেলের মধ্যে যতজন মানুষ মারা গিয়েছে আমাদের উচিত সেই মৃত মানুষদেরকে সিলেক্ট করা, কারণ এতে করে বিদ্যুৎ তাদের শরীরে এসে লাগবে। এতে তাহলে আমরা আর কেউই মরব না। এই বিষয়টিতে তারা সবাই রাজি হয়ে যায়। এরপর আবারও বিপ সাউন্ড হয় আর কাউন্টডাউন শেষ হলে দেখা যায় যে তাদের মধ্য থেকে আরো একজন মানুষ মারা গিয়েছে। কিন্তু এতে সকলেই একদম অবাক হয়ে যায়, কারণ যে ব্যক্তি এখন মারা গিয়েছে তার কাছে কেউই তাদের লাইট নিয়ে যায়নি, অর্থাৎ তাকে সবাই সিলেক্ট না করার পরও সে মারা গিয়েছে। তাই তারা সবাই এবার প্ল্যান করে যে তারা এবার কাউকে সিলেক্ট করবে না। এরপর তারা চুপচাপ সেখানে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পরেই আবারও বিপ সাউন্ড শুরু হয়। এরপর দেখা যায় যে তাদের প্রত্যেকের সামনেই যতগুলো এরো চিহ্নের লাইট রয়েছে সেই সমস্ত লাইটগুলো রেড থেকে হোয়াইট হয়ে যায়। আর এবার লাইটগুলো প্রত্যেকের দিকেই পয়েন্ট করেছিল। তাই সবাই এতে অনেক ভয় পেয়ে যায়, কারণ তারা ভাবছিল যে এবার হয়তো তারা প্রত্যেকেই মারা যাবে। কিন্তু না, কিছুক্ষণ পরেই সেখানে শুধুমাত্র একজন মানুষ মারা যায়। তাই এখানে কেউই বুঝতে পারছিল না যে আসলে তাদের কি করা উচিত। এরপর একটি ছেলে সেখানে সবাইকে বলে প্রথমত আমাদের সবাইকে শান্ত থাকতে হবে, আর এখানে সার্ভাইভ করতে হলে আমাদেরকে আমাদের বুদ্ধি দিয়ে খেলতে হবে। তবে আমরা কিন্তু একটা সুন্দর পরিকল্পনা করতে পারি। যেহেতু প্রতিবারই আমাদের কাউকে না কাউকে মরতেই হবে, তাই আমাদের সকলের উচিত বয়স অনুযায়ী মানুষদেরকে সিলেক্ট করা, অর্থাৎ যাদের বয়স বেশি আমরা প্রথমে তাদেরকে সিলেক্ট করব। কারণ বৃদ্ধ মানুষেরা তাদের জীবনের প্রায় অনেকটা সময় পার করে এসেছে, কিন্তু যারা ইয়াং জেনারেশনে রয়েছে তাদের এখনো অনেক কিছু করার বাকি আছে। তাই আমাদেরকে যেভাবেই হোক সার্ভাইভ করতে হবে। তবে অনেকেই তার মতের বিরোধিতা করলেও এখানকার বেশিরভাগ মানুষই তার মতের পক্ষে ছিল। এরপর আবারও তাদের সিলেকশন শুরু হলে এখানকার সবচাইতে বৃদ্ধ মানুষটি তাদের সবার কাছে রিকোয়েস্ট করছিল যে তাকে যেন তারা না মারে। এরপর কিছুক্ষণের মধ্যে সেখানে বিপ সাউন্ড হয় আর সঙ্গে সঙ্গে সেই বৃদ্ধ লোকটি মারা যায়। আসলে এখন এখানে কাউকে না কাউকে তো মরতেই হবে, তাই এটা করা ছাড়া তাদের আর কোনো উপায় ছিল না। তো তাদের মধ্যে সেখানে একজন সোলজার ছিল, তাই সবাই ভাবছিল সে হয়তো এই জায়গার ব্যাপারে কিছু জানে। কিন্তু সোলজারকে যখন তারা এই ব্যাপারে প্রশ্ন করে তখন সে বলে যে সে নিজেই তো এই জায়গাতে ফেসে গিয়েছে, সে কি করে জানবে। এবার তাদের পেছনে দাঁড়িয়ে থাকা একটি ছেলে বলে যে তার নাকি মনে আছে এখানে আসার পূর্বে তার সঙ্গে কি ঘটেছিল। সে এখানে বলে আমি আসলে রাস্তার মধ্যে ট্রাফিক জ্যামে ফেসেছিলাম, কিন্তু হঠাৎ করে আমার চারিপাশে সবকিছু কেমন যেন অন্ধকার হয়ে যায়, আর এর পরেই আমি চোখ খুলে দেখতে পাই যে আমি এখানে রয়েছি। একথা শুনে এখানে অনেকেই বলে যে তাদের সঙ্গেও নাকি ঠিক এমনটাই ঘটেছে। এরপর আবারও সেখানে বিপ সাউন্ড স্টার্ট হলে সবাই মিলে সঙ্গে সঙ্গেই ভোট দিতে থাকে এবং এখানে আরো একজন বৃদ্ধ লোক মারা যায়। এবার বিপ সাউন্ড স্টপ হলে সেই ছেলেটি আরো বলে যে তারপর নাকি সে নিজেকে একটি স্পেসশিপের মধ্যে দেখতে পেয়েছিল। এরপর সে নিজেকে আরো একটি লাল রঙের রুমের মধ্যে দেখতে পায় যেখানে প্রচুর মানুষের লাশ পড়েছিল। কিন্তু এখন আমার কাছে মনে হচ্ছে সেগুলো হয়তো কোনো লাশ ছিল না, বরং তারাও হয়তো আমাদের মতো এই গেমে ফেসে গিয়েছে আর সেখানে হয়তো তারা অজ্ঞান অবস্থায় পড়েছিল। তবে এখনো তারা কেউই এটা বুঝতে পারছিল না যে তাদেরকে আসলে এখানে কারা এবং কেন নিয়ে এসেছে। এরপর আবারও সেখানে বিপ সাউন্ড স্টার্ট হয়, তাই তারা সবাই মিলে তখন এক এক করে সেখানকার বয়স্ক লোকদেরকে ভোট দিতে থাকে। এভাবে করে পরপর প্রায় 4 জন বয়স্ক মানুষ মারা যায়। আর এরপরই তাদের সবার চোখ পড়ে একজন টুপিওয়ালা মহিলার উপর, কারণ তাকেই সবচাইতে বয়স্ক মনে হচ্ছিল। কিন্তু মহিলাটি জানায় যে তার এখন মাত্র 42 বছর বয়স চলছে, তবে তার ক্যান্সার হয়েছে আর ক্যান্সারের ট্রিটমেন্টের জন্যই তাকে তার বয়সের তুলনায় বেশি বড় দেখায়।
কিন্তু একথা শুনে নীল জ্যাকেট পরা সেই ছেলেটি বলে, আমার মতে তো আমাদেরকে প্রথমে এই মহিলাকেই ভোট করা উচিত, কারণ তার তো ক্যান্সার হয়েছে, সে তো এমনিতেই বেশি দিন বাঁচবে না, তাই তাকেই ভোট দেওয়াটা সঠিক হবে। কিন্তু সেখানে থাকা একজন ডক্টর বলে, তার ক্যান্সার হয়েছে বলেই যে সে তাড়াতাড়ি মারা যাবে এমনটা নয়, কারণ ক্যান্সার হওয়ার পরও অনেক মানুষ বহুদিন বেঁচে থাকে। কিন্তু তারপরও সেই ছেলেটি সকলকে সেই মহিলাকে ভোট দিতে বলছিল। এমনকি কেউ যখন সেই মহিলাকে ভোট দিতে রাজি হচ্ছিল না, তখন সেই ছেলেটি সেই মহিলাটিকে নিয়ে অনেক বাজে কথা বলছিল। সে বলছিল যে সেই মহিলার বয়স নাকি 60 বছরের উপরে হবে, কিন্তু সে বাঁচার জন্য মিথ্যে বলছে। এতে সেই মহিলাটি খুবই কষ্ট পায়, আর ছেলেটির এমন ব্যবহারে সকলেই তার উপর অনেক রেগে যায়। ফলে তারা সবাই মিলে তখন সেই ছেলেকেই ভোট করে মেরে ফেলে। এবার সেই ক্যান্সারে আক্রান্ত মহিলা এখানে বলে যে এভাবে তাদের একে অপরের প্রতি ক্ষোভ রাখাটা একদমই ঠিক হচ্ছে না, বরং বাঁচতে হলে তাদেরকে এটা খুঁজে বের করতে হবে যে আসলে তাদেরকে কারে এবং কেন এখানে নিয়ে এসেছে, আর তাদের সকলের মধ্যে কি কি জিনিস কমন, যার কারণে শুধুমাত্র তাদেরকে এই জায়গাতে নিয়ে আসা হয়েছে। তাই এই বিষয়টি জানতে হলে আমাদেরকে আমাদের প্রত্যেকের ব্যাপারে সবকিছু জানতে হবে। এরপর সেখানে বেত নামক একজন মহিলা তার ব্যাপারে বলতে শুরু করে, কিন্তু সে নিজের সম্পর্কে কোনো কিছু বলার আগে সেখানে একটি বিপ সাউন্ড হওয়ার পর সেও সেখানে মারা যায়। এতে তারা সবাই বুঝতে পারে যে এটাও হয়তো এই গেমের রুলসের মধ্যে একটি রুলস, যে তারা কেউ কারো সম্পর্কে কোনো কিছুই বলতে পারবে না। তবে এর কিছুক্ষণ পরেই ক্র্যাক নামক একজন ব্যক্তি বলে, আমার পাশে যেই মহিলাটি দাঁড়িয়ে রয়েছে সে আমার ওয়াইফ। একথা শুনে আরেকজন ব্যক্তি বলে, এখানে কি তাদের মতো আরো এমন কেউ রয়েছেন যাদের কিনা একে অপরের সঙ্গে সম্পর্ক রয়েছে? এরপর একজন ব্যক্তি বলে যে আমি এখানে থাকা ডক্টরকে চিনি। এবার সেখানে আরো একজন মানুষের কাছে তার সম্পর্কে জানতে চাওয়া হয়, তাই তার ভাষা কেউই বুঝতে পারছিল না। তখন আরেকজন ব্যক্তি বলে যে সে স্প্যানিশ ভাষা জানে, সেই স্প্যানিশ লোকটির সমস্ত কথা সকলের জন্য ইংলিশে ট্রান্সলেট করে দেবে। এরপর জানা যায় যে সেই ব্যক্তি মেক্সিকোতে থাকে, তার দুটো সন্তান রয়েছে, আর সে নাকি মেক্সিকোতে নাগরিকত্ব ছাড়া ইলিগেল ভাবে বসবাস করছে। এরপর সেখানকার একজন পুলিশ অফিসার বলে যে সে এখানে রন নামক একজন ব্যক্তিকে চেনে, যে কিনা একজন গ্যাংস্টার। সবাই জানতে চায় যে সে রনকে কিভাবে চেনে। পুলিশ অফিসারটি তখন জানায় যে কিছুদিন আগেই রনকে সে গ্রেফতার করেছিল, কারণ রন তার গার্লফ্রেন্ডকে এতটাই জঘন্যভাবে মেরেছিল যে তার উপর কেস হয়ে গিয়েছিল। তারা জানতে চায় যে রন এমন কাজ কেন করেছে, কিন্তু রন এখানে উল্টো সেই পুলিশ অফিসারকে গালাগাল দিচ্ছিল, এমনকি সে সেই পুলিশ অফিসারেরও দোষ বের করার চেষ্টা করছিল। আসলে এখন এখানকার সবাই প্রত্যেকের ভেতরে থাকা কোনো না কোনো ভুল বের করার চেষ্টা করছে, যাতে করে পরবর্তীতে তার দোষ অনুযায়ী তাকে ভোট দিয়ে মেরে ফেলা যায়। এখন এখানে রনের সেই পুলিশ অফিসারের সঙ্গে ঝগড়া শুরু হয়ে যায়, আর এক পর্যায়ে রন বলে যে সে তার গার্লফ্রেন্ডকে মেরেছে, বেশ করেছে, এমনকি সে এখান থেকে যেতে পারলে তাকে আবারও মারবে। এখন এই কথা শুনে সবাই বুঝে যায় যে রন আসলে কোনো ভালো মানুষ নয়। তাই আবারও যখন বিপ সাউন্ড হয় তখন তারা সবাই রনকে ভোট দিয়ে মেরে ফেলে। এভাবে আস্তে আস্তে তাদের মধ্যে অনেক মানুষই মারা যায়। এরপর জয়া নামক একটি মেয়ে বলে, এখন আমাদের কাছে ভোট করার মতো তেমন কোনো মানুষ নেই, আর আমরা চাইলেই তো এখন আমাদের মধ্য থেকে যে কোনো মানুষকে ভোট দিয়ে মারতে পারি না। তাই এবার ভোট করার জন্য আমাদের প্রত্যেককে কোনো না কোনোভাবে জানতে হবে যে আমাদের ভেতরে কোন মানুষটি খারাপ আর কোন মানুষটি ভালো, কার বেঁচে থাকার অধিকার রয়েছে। জনি নামক একজন ব্যক্তি জয়ার সঙ্গে একমত হয়, কিন্তু তারা এটা বুঝতে পারছিল না যে তারা কিভাবে বুঝবে যে কোন মানুষটি ভালো আর কোন মানুষটি খারাপ। এবার আবারও সেখানে বিপ সাউন্ড স্টার্ট হলে কিছুক্ষণ পরেই দেখা যায় যে তাদের মধ্যে থাকা একজন মুসলিম মহিলা মারা যায়, কারণ এখানে সবাই খ্রিস্টান ছিল, তাই ধর্মের উপর বিচার করে তারা সেই মহিলাকে মেরে ফেলেছে। আর এর পরেই আরেকজন ব্যক্তি সেখানে বলে যে আমরা মানুষের মনের ভালো খারাপ তো দেখতে পাচ্ছি না, তাই এখন আমাদের উচিত কালো মানুষদেরকে টার্গেট করা। কিন্তু অনেকেই বলে যে বাঁচার জন্য মাঝখানে ধর্মবর্ণ টেনে আনা ঠিক নয়, তবে এছাড়া তাদের কাছে আর কোনো উপায় নেই, কারণ কাউকে না কাউকে তো মরতেই হবে। তাই সেখানে থাকা স্প্যানিশ লোকটি বলে, ঠিক আছে, আমরা তোমাদের নিয়মে মেনে নিচ্ছি, কিন্তু এখন পর্যন্ত এখানে যতজন মানুষের মৃত্যু হয়েছে তাদের মধ্যে বেশিরভাগ মানুষই ছিল কালো, তাই এখন আমরা ভোট করব ফর্সা মানুষদেরকে, তারপর কালো। কিন্তু একথা শুনে সেখানে থাকা সেই পুলিশ অফিসার অনেক রেগে যায়, আর সে এখানে কালো মানুষদেরকে নিয়ে অনেক আজে বাজে কথা বলে। সে বলে যে কালোর চাইতে ফর্সা মানুষই দেখতে সুন্দর বেশি, তাই কালো মানুষদেরকেই আগে মারা হোক। এখন পুলিশ অফিসারের একথা শুনে সবাই এখানে বুঝতে পারে যে পুলিশ অফিসার আসলে কতটা ছোট মনের মানুষ, আর সে কালো মানুষদেরকে কতটা নিচু চোখে দেখে। তাই তারা সবাই মিলে তখন সেই পুলিশ অফিসারকে ভোট করে মেরে ফেলে। এরপর সেখানে থাকা সোলজার বলে, এভাবে মানুষের কথার উপর ভিত্তি করে তাদের ভেতরটাকে যাচ করা ঠিক নয়, আর এই সামান্য কারণগুলোতে কোনো মানুষের জীবন নেওয়া কি ঠিক হচ্ছে? আমরা যেটা করছি সেটাই ঠিক হচ্ছে।
কারণ আমরা যদি মানুষের কথার উপর ভিত্তি করে তাদেরকে জাজ না করি, তাহলে আমরা কাকেই বা ভোট করব। এরপর সেখানে থাকা একজন মহিলা বলে, আমার কাছে একটা আইডিয়া আছে। আচ্ছা, আমরা যদি আমাদের নিজেদেরকে ভোট করি, তাহলে হয়তো আমরা কেউই মরব না। তার এই কথার সঙ্গে সবাই একমত হয়। এরপর আবারও যখন বিপ সাউন্ড বেজে ওঠে, তখন তারা সবাই নিজেদেরকেই ভোট করে, কিন্তু এতেও কোনো লাভ হয় না। আরও একজন সেখানে মারা যায়। এরপর তারা ডিসাইড করে যে তারা প্রত্যেকেই তাদের পাশের জনকে ভোট দেবে, তাহলে সবার কাছে একটি করে ভোট থাকবে। এখন এই কাজটি করার পরেও দেখা যায় যে আরও একজন মানুষ মারা গিয়েছে, অর্থাৎ তাদেরকে কাউকে না কাউকে ভোট করতেই হবে। তাই তারা এবার স্বাভাবিক নিয়মেই ভোট করে। কিন্তু এবার এই ভোটটি একজন লোক এবং একজন প্রেগনেন্ট মহিলার মধ্যে ড্র হয়ে যায়। তাই এখন এই দুজনের মধ্যে একজনকে ভোট করতে হবে। তাই সবাই মিলে সেই লোকটিকেই ভোট করে মেরে ফেলে, কারণ সেই প্রেগনেন্ট মহিলাটির উপর সকলেরই মায়া হচ্ছিল। তাই একজন ব্যক্তি তখন সেখানে বলে, আমার কাছে মনে হচ্ছে এভাবে চলতে থাকলে আমরা সবাই মারা যাব। শুধুমাত্র এই প্রেগনেন্ট মহিলা এবং এই ছোট্ট বাচ্চাটি বেঁচে থাকবে, কারণ কোনো না কোনোভাবে আমাদের মনে তাদের প্রতি সিম্প্যাথি রয়েছে। একথা শুনে এখানে বেশ কয়েকজন বলে, আমাদের উচিত প্রথমে তাদের দুজনকেই মেরে ফেলা, তাহলে হয়তো আমাদের জীবিত থাকার চান্স বেড়ে যাবে। তা না হলে তাদের প্রতি সিম্প্যাথির কারণে আমাদের ভোট দিতেও সমস্যা হতে পারে। কিন্তু এখানকার বেশিরভাগ মানুষই চাইছিল যাতে করে এই প্রেগনেন্ট মহিলাকে অন্তত ভোট দেওয়া না হয়, কারণ তার মধ্যে আরও একটি প্রাণ রয়েছে। তাই আবারও সেখানে বিপ সাউন্ড শুরু হলে এবার ভোটটি ড্র হয়ে যায় সেই ছোট্ট বাচ্চা এবং একজন বয়স্ক মহিলার মধ্যে। এখন কেউই বুঝতে পারছিল না যে পরবর্তী ভোট তারা কাকে করবে। তখন তাদের মধ্যে একজন সবাইকে বলে, ভোট করার মতো এখন আমাদের কাছে কোনো অপশন নেই। তাই আমাদের মধ্যে কি এমন কেউ আছেন যারা কিনা অন্যদের জীবন বাঁচানোর জন্য নিজেদের জীবন স্বেচ্ছায় বিসর্জন দিতে চায়? একথা শুনে এক এক করে সেখানকার প্রায় 3 জন মানুষ স্বেচ্ছায় নিজেদের জীবন দিয়ে দিতে প্রস্তুত হয়ে যায়। তাই সেই 3 জনকেও ভোট করে মেরে ফেলা হয়। এরপর সেখানে যেই সোলজার ছিল, সবাই মিলে তখন সেই সোলজারকে ফোর্স করতে থাকে যাতে করে সেও তাদের সকলের জন্য নিজের জীবন বিসর্জন দেয়, কারণ সোলজারদের কাজই তো হচ্ছে মানুষের উপকার করা। কিন্তু সেই সোলজার এখানে তাদেরকে বলে যে সে অবশ্যই নিজের জীবন দিতেও প্রস্তুত থাকত, যদি সময়টা অন্য কোনো সময় হতো, কারণ কিছুদিনের মধ্যেই পৃথিবীতে তার সন্তান আসতে চলেছে। তাই সে শুধুমাত্র একবার তার সন্তানকে দেখতে চায়, তাহলে তার জীবনে আর কোনো আফসোস থাকবে না। তার বিয়ের প্রায় 7 বছর পর তার সন্তান আসতে চলেছে, তাই সে সন্তানের মুখ না দেখে সে কিভাবে মরতে পারে। এসব কথা বলতে বলতে সে অনেক ইমোশনাল হয়ে যায়, এমনকি তার কথা শুনে বাকিদেরও অনেক খারাপ লাগে। এবার এই সমস্ত ঘটনায় একজন ব্যক্তি অনেক বিরক্ত হয়ে গিয়েছিল, তাই সে তখন এখানে বলে, আমার কাছে মনে হচ্ছে এটা কোনো গেম নয়, বরং সৃষ্টিকর্তা হয়তো আমাদেরকে আমাদের কর্মের শাস্তি দিচ্ছে। হয়তো সৃষ্টিকর্তাই আমাদেরকে এখানে নিয়ে এসেছে। কিন্তু ঠিক এমন সময় টম নামক একজন ব্যক্তি বলে, তুমি কি এখনো সৃষ্টিকর্তায় বিশ্বাস করছো? কারণ সৃষ্টিকর্তা বলতে কোনো কিছুই নেই। যদি সৃষ্টিকর্তা থেকেই থাকে তাহলে কি সে এতটা নিষ্ঠুর হতে পারে? আমার কাছে মনে হয় না যে আমাদের কোনো সৃষ্টিকর্তা আছে। আসলে টম ছিল একজন নাস্তিক, তাই সে এখানে সৃষ্টিকর্তাকে নিয়ে অনেক উল্টোপাল্টা কথা বলে। এতে করে বাকিরা তার উপর প্রচন্ড রেগে যায়, কারণ তারা সবাই সৃষ্টিকর্তার উপর বিশ্বাস করে। এবার পরের বার যখন ভোট হয়, তখন টম এবং আরেকজন মেয়ের মধ্যে ভোটটি ড্র হয়ে যায়। এখন টম এখানে সেই মেয়েটিকে নিয়ে অনেক আজে বাজে কথা বলতে শুরু করে। সে এখানে সকলকে উদ্দেশ্য করে বলে, আমাদের অফিসের বসের সঙ্গে ওর খারাপ সম্পর্ক ছিল। আমি তো একবার বসের সাথে তাকে অনেক আপত্তিকর অবস্থায় দেখে ফেলেছি। যদি সে বসের সঙ্গে সেভাবে থাকতে পারে, তাহলে নিশ্চয়ই আরো কত মানুষের সঙ্গে থেকেছে একবার ভেবে দেখুন। এই মেয়ে কোনো প্রস্টিটিউটের চাইতেও কম নয়, তাই আপনাদের উচিত তাকে ভোট করা। একথা শুনে মেয়েটি সেখানে কাঁদতে শুরু করে। কিন্তু টমের কথা শুনে তারা সবাই বুঝে যায় যে টম আসলে কতটা নিচু প্রকৃতির মানুষ। তাই তারা সবাই এবার টমকেই ভোট দিয়ে মেরে ফেলে। এবার কিছুক্ষণ পরেই বিপ সাউন্ড হওয়ার সময় হয়ে যাবে, তাই এখনই তাদেরকে ডিসাইড করতে হবে যে পরবর্তী ভোট কাকে দেয়া হবে। এরপর জেকব নামক একজন ব্যক্তি বলে, যেহেতু এখন আমাদের কাছে আর কোনো উপায় নেই, তাই আমাদের এখন এমন কিছু মানুষকে ভোট করা উচিত যাদের কোনো সন্তান নেই এবং যাদের উপর অন্যান্য কোনো মানুষের দায়িত্ব নেই। এখন একজন ব্যক্তি এখানে তার পাশে থাকা একজন মহিলাকে বলে, আপনাকে দেখে অনেক ইয়াং মনে হচ্ছে, আমার মনে হয় আপনার কোনো সন্তান নেই। কিন্তু সেই মহিলাটি তাকে বলে, আমার পরিবার আছে আর আমি বিবাহিত, এমনকি আমার 3 বছরের ছোট্ট একটি বাচ্চাও আছে। এরপর সেই ব্যক্তি এখানে মহিলাটিকে বলে, আপনি হয়তো জানেন না যে আপনাকে আমি চিনি আর আপনার সম্পর্কে আমি সবকিছুই জানি। আপনি একজন লেসবিয়ান, যদিও আপনি একজন ছেলেকেই বিয়ে করেছেন এবং আপনার সন্তানও হয়েছে, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে আপনার সন্তান আপনার কাছ থেকে কি শিখবে? সমাজের মধ্যে নোংরামি ছড়ানোর জন্য আপনার মতো মানুষেরাই যথেষ্ট।
তবে লোকটির এ কথা শুনে সবাই তার উপরে অনেক রেগে যায় আর তারা তাকেই ভোট করে মেরে ফেলে। এরপর আবারও সেখানে বিপ সাউন্ড স্টার্ট হলে তারা সবাই মিলে নিয়ম অনুযায়ী ভোট করে। আর এবার ভোটটি ড্র হয়ে যায় একজন ব্যক্তি এবং একজন মহিলার মধ্যে। তবে এখানে জানা যায় যে তারা দুজন একে অপরকে ভালোবাসে আর কোনো একভাবে তারা দুজনই একসঙ্গে এই জায়গাতে পৌঁছে গিয়েছে, তাই তারা একে অপরকে বাঁচাতে চাইছিল। লোকটি বলছিল তাকে ভোট করতে আর মহিলাটি বলছিল তাকে ভোট করতে। তাই সেখানে থাকা সবাই অনেক কনফিউজড হয়ে যায় যে আসলে তাদের কাকে ভোট করা উচিত। এখন এই সমস্ত বিষয় চিন্তা করতে করতে ভোট করার সময় শেষ হয়ে যায়। ফলে দেখা যায় সঙ্গে সঙ্গেই তারা দুজনই সেখানে মারা যায়। এতে করে এখানকার সবাই আরো একটি নতুন রুলসের ব্যাপারে জানতে পারে যে যদি দুজন মানুষের মধ্যে ভোট ড্র হয়ে যায় আর পরবর্তীতে দুজনের মধ্যে কাউকেই ভোট না করা হয় তাহলে সেখানে সেই দুজনই মারা যাবে। এরপর সেখানে থাকা ট্রাভিস নামক একজন ব্যক্তি বলে, আচ্ছা আপনাদের সবার কাছে কি আসলেই মনে হচ্ছে যে আমরা কেউ এখান থেকে বেঁচে ফিরতে পারবো? আমার তো মনে হয় না, কারণ আমরা শুরু থেকে যতগুলো রুলস দেখছি প্রত্যেকটি রুলসে কেউ না কেউ মারা যাচ্ছে। এমনকি আমরা প্ল্যান করেও যদি কোনো উপায় বের করার চেষ্টা করছি তাহলে তাতেও কেউ না কেউ মারা যাচ্ছে। কথা শুনে সেখানে থাকা এরিক নামক ছেলেটি বলে, যেভাবে এই গেমটি চলছে এতে তো পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছে যে শেষ পর্যন্ত এই প্রেগনেন্ট মহিলাই বেঁচে থাকবে, কারণ আমরা তো আর তাকে ভোট করছি না। আর তাই শেষ পর্যন্ত সেই প্রেগনেন্ট মহিলার সামনে আরো একজন টিকে থাকবে। এরপর তাদের দুজনের মধ্যে ভোট হওয়ার পর একজন টিকে থাকবে আর তখন সেই প্রেগনেন্ট মহিলা টিকে থাকবে যদি তার সামনে থাকা মানুষটি তার জন্য নিজের জীবনকে স্যাক্রিফাইস করে। তবে সবচাইতে জরুরি বিষয় হচ্ছে শেষ পর্যন্ত কিন্তু এই দুজনের মধ্যেই ম্যাচ ড্র হয়ে যাবে। তখন তারা দুজন কি করবে, কারণ এই মেয়েটি ছিল এই প্রেগনেন্ট মহিলারই সন্তান। এরপর একজন বয়স্ক লোক বলে যে তাদের তাহলে এখন পরবর্তী ভোটটি দেওয়া উচিত এই বাচ্চা মেয়েটিকে, কারণ শেষ পর্যন্ত যদি মা মেয়ের মধ্যে ড্র হয়ে যায় তাহলে কোনো মা কি পারবে তার নিজের সন্তানকে ভোট দিয়ে মেরে ফেলতে? তাই এই সিদ্ধান্তটি সেই মহিলার জন্য কঠিন হয়ে দাঁড়াবে। এজন্য সবচাইতে ভালো হবে আমরা এই ছোট্ট মেয়েটিকে ভোট করি। কিন্তু একথা শুনে বেশিরভাগ মানুষই তার উপর রেগে যায় আর বলে যে ওই বাচ্চা মেয়েকে ভোট না করে তো আপনাকে ভোট করা উচিত। কিন্তু লোকটি তখন তাদের সবাইকে জানায় যে সে একটি স্বেচ্ছাসেবী সংস্থায় কাজ করে আর তার উপরে প্রচুর মানুষের দায়িত্ব রয়েছে। সে অনেক এতিম বাচ্চাদের দেখাশোনা করে, এমনকি সমাজের নানা ধরনের সেবামূলক কাজে সে নিয়োজিত রয়েছে। তাছাড়া তার একটি এজেন্সি আছে যেখানে সে অনেক গরিব মানুষদেরকে লোন দিয়ে সাহায্য করে, তাই তাকে এই সমাজের প্রয়োজন। এখন সবাই মিলে এই সমস্ত ব্যাপারে তর্ক করতে করতে তারা দুটো গ্রুপে বিভক্ত হয়ে যায়, যাদের মধ্যে একটি গ্রুপ ছোট্ট বাচ্চাটিকে ভোট করার পক্ষে ছিল আর আরেক দল মানুষ চাইছিল অন্য কাউকে ভোট করতে। এরপর একজন বলে যে তাদের এখন সকলের কাছ থেকে এটা জানা উচিত যে আমাদের মধ্যে কে বেঁচে থাকলে সমাজের জন্য বেশি উপকারে আসবে। কিন্তু অনেকেই বলে যে এভাবে কখনো ডিসাইড করা যাবে না, কারণ যদি এভাবেই ডিসাইড করতে হয় তাহলে তো আমাদেরকে সবার আগে এই প্রেগনেন্ট মহিলাকেই ভোট করতে হবে, কারণ সে তো একজন হাউসওয়াইফ, সে সমাজের জন্য কি উপকারে আসবে। তখন আরেকজন বলে সে কি উপকারে আসবে এটা এখানে মূল বিষয় নয়, বরং মূল বিষয় হচ্ছে সে মা হতে চলেছে এবং তার মাঝেও আরেকজন মানুষের প্রাণ আছে। হয়তো সেই বাচ্চাটি একসময় সমাজের জন্য অনেক ভালো কিছু করবে। এসব কথা বলতে বলতেই আবারও ভোটের সময় চলে আসে আর বিপ সাউন্ড বেজে ওঠার সঙ্গে সঙ্গেই সবাইকে আবারও ভোট করতে হয়। এরপর দেখা যায় যে সেই বয়স্ক লোক এবং বাচ্চা মেয়েটির মধ্যে ভোট ড্র হয়ে যায়, তাই বাধ্য হয়ে সবাই বয়স্ক লোকটিকে ভোট করে মেরে ফেলে। এরপর আবার ভোট হলে বাচ্চাটির সঙ্গে সেখানকার স্প্যানিশ লোকটি ড্র হয়ে যায়। একটি টিম তখন বাচ্চাটিকে ভোট করে মারতে চায়, কিন্তু স্প্যানিশ লোকটি ছিল বাচ্চাটির পক্ষে, তাই সেই বাচ্চাটিকে বাঁচানোর জন্য সে নিজেই সার্কেল থেকে বের হয়ে মারা যায়। এরপর দেখা যায় তাদের মধ্যে যে দুটো গ্রুপ তৈরি হয়েছিল সেই দুটো গ্রুপের মধ্যে প্রেগনেন্ট মহিলা এবং তার মেয়েকে মারার পক্ষে যারা ছিল তাদের গ্রুপের সংখ্যা বেশি ছিল, আর যারা সেই প্রেগনেন্ট মহিলা এবং তার মেয়ের পক্ষে ছিল তাদের গ্রুপের সদস্য সংখ্যা কম ছিল। তবে বিপক্ষ টিম যে এক হয়ে খেলছে সেটা প্রথম টিমের কেউই বুঝতে পারছিল না, কারণ তাদের সবার মধ্যে কথা হয়েছে যে কেউ এই বাচ্চা মেয়ে এবং এই প্রেগনেন্ট মহিলাকে ভোট করবে না। কিন্তু তারপরও বারবার সেই বাচ্চা মেয়েটির সঙ্গে ভোট ড্র হচ্ছিল। এবার এই বাচ্চাটির পক্ষে যে টিমটি ছিল সেই টিমটির মধ্যে এরিক নামক একজন ছেলেও রয়েছে। কিছুক্ষণ পরে এরিক এখানে বুঝতে পারে যে এখানে কিছু মানুষ ইচ্ছে করেই এমনভাবে ভোট করছে যাতে করে সেই বাচ্চা মেয়ে এবং আরেকজন মানুষের মধ্যে ড্র হয়ে যায়। আর সেই বাচ্চা মেয়েটির ড্র যেন হয়ে যায় এমন একজন ব্যক্তির সঙ্গে যে কিনা এই বাচ্চা মেয়ে এবং তার মায়েরই পক্ষের লোক, আর এটা করছে বিপক্ষ টিমে সবাই মিলে, যাতে করে বাচ্চা মেয়েটিকে বাঁচানোর জন্য তাদের পক্ষে থাকা মানুষেরা নিজেরাই নিজেদের জীবন দিয়ে দেয়। এরপর এভাবে করে যখন তাদের পক্ষে সবাই মারা যাবে
তখন তারা সেই বাচ্চা মেয়ে এবং এই প্রেগনেন্ট মহিলাটিকে ভোট করে মেরে ফেলবে। এটাই হচ্ছে তাদের প্ল্যান। এরপর দেখা যায় যে দুটো গ্রুপের মধ্যে এখন সমান সদস্য রয়েছে। এখন যে গ্রুপ সেই বাচ্চা মেয়েটির বিপক্ষে ছিল সেই গ্রুপের একজন লোক বলে যে এখন তাদের এরিকদের গ্রুপ থেকে সোলজারকে মেরে ফেলা উচিত, কিন্তু সোলজার বলে যে তাকে নয়, বরং এখন তাদের সবার ভোট দেওয়া উচিত ক্র্যাকের ওয়াইফকে, যে কিনা তাদের গ্রুপে রয়েছে, কারণ সেও তো একজন হাউস ওয়াইফ। সে কি দেশ এবং জাতির জন্য কোনো উপকারে আসবে? কিন্তু তার উপর তো অনেক দায়িত্ব রয়েছে। সে দেশের জন্য লড়ছে, সে দেশের মানুষের উপকার করছে, আর তার বয়সও তো এখন অনেক কম। দেশকে দেওয়ার মতো এখনো তার কাছে অনেক কিছুই আছে, তাই তাকে যেন ভোট করা না হয়। এখন ক্র্যাক এখানে নিজের ওয়াইফকে বাঁচানোর জন্য সে ইচ্ছে করে এরিকদের গ্রুপের পক্ষে কথা বলতে শুরু করে। এরপর সেখানে বিপ সাউন্ডের মাধ্যমে আবারও ভোট শুরু হলে সে গোপনে তার নিজের গ্রুপেরই একজন সদস্যের বিরুদ্ধে ভোট করে। সে তখন সঙ্গে সঙ্গে সেখানে মারা যায়। আসলে ক্র্যাকের সঙ্গে সঙ্গে সেই ব্যক্তিকে এরিকদের গ্রুপে সবাই ভোট করেছিল, কারণ সে বিনা কারণে সোলজারকে মারতে চাইছিল, যার ফলে সেই গ্রুপের সদস্য আরো কমে যায়। কিন্তু সেই গ্রুপটিতে ডেভিড নামক লম্বা চুলওয়ালা যে ব্যক্তিটি ছিল সে এখানে ক্র্যাকের উপর প্রচন্ড রেগে যায়, কারণ ক্র্যাক কিনা শেষ পর্যন্ত তাদের গ্রুপের বিরুদ্ধেই ভোট করলো। ডেভিড তখন এখানে ক্র্যাককে বলে, তুমি কি ভেবেছ তাদের গ্রুপে গিয়ে তুমি তোমার ওয়াইফকে বাঁচিয়ে নিয়েছ? কিন্তু তুমি হয়তো এটা ভুলে যাচ্ছ, ওরা এই বাচ্চা মেয়ে এবং এই প্রেগনেন্ট মহিলাকে বাঁচানোর জন্য তোমার ওয়াইফকে আগে ভোট করবে। আমার তো মনে হয় তুমি এটা জানতে, কিন্তু তুমি জেনে শুনেও তোমার ওয়াইফকে বিপদের মধ্যে ফেলেছ। তুমি কি তোমার ওয়াইফকে ভালোবাসো না? আচ্ছা, 1 মিনিট, আমার তো সন্দেহ হচ্ছে এই মহিলা কি সত্যিই তোমার ওয়াইফ। এ কথাটি ডেভিডের মাথায় আসতেই ডেভিড একদম সিরিয়াস হয়ে যায়। তবে সকলেই ডেভিডকে বলে যে এটা শুধুমাত্র তার সন্দেহ, কিন্তু ডেভিড এখানে ক্র্যাক এবং সেই মহিলার পেছনে লেগে যায়। সে এখানে সেই মহিলাকে প্রশ্ন করে, আচ্ছা আপনি বলুন তো যে আপনার হাজবেন্ডের নাম কি? আসলে ক্র্যাক যখন তাদের সবাইকে তার নাম বলেছিল তখন এই মহিলাটি অজ্ঞান অবস্থায় ছিল। এরপর দেখা যায় যে মহিলাটি ক্র্যাকের নাম বলতে পারে না, অর্থাৎ আসলেই তারা দুজন হাজব্যান্ড ওয়াইফ নয়, বরং ক্র্যাক প্রথমে সবার সিম্প্যাথি পাওয়ার জন্যই সবাইকে মিথ্যে বলেছে, কারণ এখানে কেউই তার ওয়াইফের সামনে হাজব্যান্ডকে আর হাজব্যান্ডের সামনে ওয়াইফকে মারতে চাইবে না। আর যাতে করে কেউ তার উপর সন্দেহ করতে না পারে তাই সে ইচ্ছে করেই সেই মহিলাকে বাঁচানোর বাহানায় এরিকদের টিমে চলে এসেছে, কারণ এরিকদের টিমের সদস্য সংখ্যা এখন বেশি ছিল। এখন ক্র্যাক যেহেতু তাদের সকলের সঙ্গেই ধোঁকাবাজি করেছে তাই এবার বিপ সাউন্ড স্টার্ট হলে সবাই তাকেই ভোট করে মেরে ফেলে। এরপর এখানে তারা সবাই একে অপরের ভুল খুঁজে বের করার চেষ্টা করছিল, কারণ এখন দুটো গ্রুপের সদস্যই সমান হয়ে গিয়েছে, তাই পরবর্তীতে যে কেউই মারা যেতে পারে। এখন তাদের মধ্যে তর্ক চলতে চলতে আবারও বিপ সাউন্ড স্টার্ট হয়, ফলে তারা সবাই এতে অনেক দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। তাই বিপ সাউন্ড শেষ হওয়ার সময় শেষ হয়ে আসছিল, যার ফলে সবাই তাড়াহুড়ো করে কোনো মতে ভোট দিয়ে দেয়। তাই দেখা যায় যে এখন প্রায় 5 জন মানুষের মধ্যে ভোট ড্র হয়ে গিয়েছে। এখন কেউই এখানে ডিসাইড করতে পারছিল না যে তারা 5 জনের মধ্যে কাকে ভোট করবে। তো তারপরও তারা আবারও ভোট করলে এবার 4 জনের মধ্যে ড্র হয়। এরপর তাদের 4 জনের মধ্যে ভোট করতে করতে সময় শেষ হয়ে যায়, ফলে কোনো ভোট না পাওয়ার কারণে এই 4 জনই মারা যায়। এখন এখানে শুধুমাত্র 7 জন মানুষ বেঁচে আছে, যার ফলে এই গেমটি আরো বেশি কনফিউজিং হয়ে যায়। এরপর ঠিক তখনই একজন ব্যক্তি নিজে থেকেই সার্কেল থেকে সরে গিয়ে মারা যায়, কারণ সে অনেক নরম মনের মানুষ ছিল, তাই সে এটা চায় না যে তার জন্য কারো মৃত্যু হোক। এখন তার মৃত্যুর পর এখানে মাত্র 6 জন মানুষ বাকি আছে। এরপর এই 6 জনের মধ্যে তারা 3 জন 3 জন করে দুটো গ্রুপে ভাগ হয়ে যায়। প্রথম গ্রুপের লিডার হচ্ছে ডেভিড এবং দ্বিতীয় গ্রুপটির লিডার হচ্ছে এরিক। কিন্তু এখন এই 6 জনের মধ্যে কোনো একজনকে যে কোনো একটি গ্রুপে চলে যেতে হবে, অর্থাৎ একটি গ্রুপে 4 জন থাকতে হবে আর অন্য গ্রুপে 3 জন, কারণ এটা না করলে দুটি গ্রুপের মানুষ যদি একে অপরকে ভোট করে তাহলে ভোট এখানে ড্র হয়ে যাবে। এতে করে তারা 6 জনই একসঙ্গে মারা যেতে পারে। তাই ডেভিড এখানে এরিকের সঙ্গে একটি ডিল করতে চায়। সে এখানে এরিককে বলে যে সে তার টিম থেকে একজন মেয়েকে দিচ্ছে, যাকে পরবর্তী ভোটে এরিকের টিমের সবাই ভোট দিয়ে মারতে পারবে, কিন্তু এর বিনিময়ে তার পরবর্তী ভোটে এরিকের টিম থেকেও একজনকে দিতে হবে। এতে করে তাহলে পরপর দুটো ভোটে 2 জন মানুষ মারা যাবে, আর তা না হলে তো তাদের 6 জন মানুষেরই মৃত্যুর ঝুঁকি রয়েছে। এরিক প্রথমে কিছুটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়, কিন্তু এরপর সে নিজেও বুঝতে পারে যে ডেভিড যেটা বলছে ঠিকই বলছে। কিন্তু এরিক ছিল অনেক স্মার্ট, তাই তার মাথায় আরো একটি প্ল্যান চলছিল, যেটা আমরা পরে জানতে পারবো। এরপর এখানে দেখা যায় এরিকের টিমে যারা ছিল এরিক ইশারা দিয়ে তাদেরকে আশ্বাস দেয় যে তাদের কিছুই হবে না। অন্যদিকে একইভাবে ডেভিডও তার টিমের লোকদেরকে আশ্বাস দেয়। এরপর প্রতিবারের মতো আবারও বিপ সাউন্ড বেজে ওঠে আর সবাই মিলে এখানে ভোট করে। কিন্তু ডেভিডের টিমে শান্ত একজন লোক ছিল যে কিনা ভোট না করে চুপচাপ দাঁড়িয়েছিল। এদিকে ভোট করার সময় শেষ হয়ে যাচ্ছিল,
কিন্তু তারপরও লোকটি ভোট না করলে ডেভিড তখন লোকটিকে ভোট করার জন্য ফোর্স করছিল। কিন্তু এমন সময় ভোট করার সময় শেষ হয়ে যায়। এরপর দেখা যায় ডেভিডের টিমের সেই মহিলাটি মারা যায়। তবে এখন মারা যাওয়ার কথা ছিল এরিকের টিমের সেই ছোট্ট মেয়েটির, কারণ এরিকে ছোট মেয়েটিকে নিয়েই ডিল করেছিল। তবে ডেভিডের টিমের সেই লোকটি ভোট না করার কারণে সেই ছোট বাচ্চাটি পায় 2টো ভোট এবং সেই মহিলাটি পায় 3টি ভোট, যার ফলে সে মারা যায়। আর এই ডিলটি এরিক জেনে বুঝেই করেছিল। কিন্তু ডেভিড যখন কোনো কিছুই বুঝতে পারছিল না, তখন এরিক তাকে জানায় যে ডেভিডের টিমের যে লোকটি রয়েছে সে তো গেমের শুরু থেকেই কাউকেই ভোট দেয়নি, কারণ সে হয়তো কোনো মানুষকেই মারতে চায়নি। আর এই বিষয়টি খুব ভালোভাবেই লক্ষ্য করেছিল এরিক। আর তাই সে জেনে বুঝে ডেভিডের সঙ্গে এই ডিলটি করেছে, কারণ সে খুব ভালোভাবেই জানত যে এই ডিলের মাধ্যমে তার টিমের কারোই কিছু হবে না। কিন্তু একথা শুনে ডেভিড প্রচন্ড রেগে যায়। তবে ততক্ষণে আবারও বিপ সাউন্ড বেজে ওঠে। এখন এরিকের টিমে যেহেতু বেশি সদস্য ছিল, তাই তারা সবাই মিলে তখন ডেভিডকেই ভোট দিয়ে মেরে ফেলে, কারণ ডেভিড শুরু থেকেই এই বাচ্চা মেয়ে এবং তার মায়ের পেছনে লেগে আছে। এখন এখানে আর মাত্র 4 জন মানুষ রয়েছে, যার মধ্যে 3 জনই ছিল এরিক এবং তার টিম, আর আরেকজন ছিল সেই ভোট না দেয়া ব্যক্তি। এখন এই ব্যক্তি যেহেতু কাউকে ভোট করবে না, তাই এরিক এবং তার টিমের সবাই মিলে তাকে ভোট করে, ফলে সেও মারা যায়। আসলে তারা সবাই ভেবেছিল যে এই গেমটিতে যে শেষ 3 জন বেঁচে থাকবে তারাই হয়তো উইনার হবে এবং তারা এখান থেকে বের হতে পারবে। কিন্তু না, এমনটা হয় না। কিছুক্ষণ পরেই আবারও বিপ সাউন্ড বেজে ওঠে, অর্থাৎ তাদেরকে আবারও ভোট করে কাউকে না কাউকে মারতে হবে। এটা জানতে পেরে সেই মহিলাটি এখানে কাঁদতে শুরু করে, কারণ তার পক্ষে তার মেয়ে এবং এরিকের মধ্যে কাউকে ভোট দেওয়া সম্ভব নয়। এরিক তো তাকে শুরু থেকেই বাঁচিয়ে এসেছে, আর সে তো তার নিজের সন্তানকে মারতে পারে না, তাই সে কি করবে কিছুই বুঝতে পারছিল না। কিন্তু এরিক তখন তাকে শান্ত হতে বলে। এরপর সে মহিলাটিকে আরো বলে যে তার কাছে একটি প্ল্যান রয়েছে। সে এখানে সেই ছোট্ট মেয়েটিকে একটি বিষয় বুঝিয়ে বলে। সে বলে, শোনো, একদমই ভয় পেও না। তোমার মাকে বাঁচাতে হলে আমাদের দুজনকে এখন কিছু একটা করতে হবে। তাই বিপ সাউন্ডটি থেমে যাওয়ার যখন সময় চলে আসবে, বা আমি যখন 1 2 3 বলবো, তখনই তুমি আর আমি একসঙ্গে সার্কেল থেকে লাফ দিয়ে বেরিয়ে যাব। এতে করে তোমার মা বেঁচে যাবে, ঠিক আছে? বাচ্চাটিও এখানে এরিকের কথায় সম্মতি জানায়। এ সময় অনবরত বিপ সাউন্ড চলছিল, তাই এরিক সেখানে 1 2 3 বলতেই বাচ্চা মেয়েটি লাফ দিয়ে সার্কেল থেকে বেরিয়ে যায়। ফলে সেখানেই মেয়েটির মৃত্যু হয়। কিন্তু আশ্চর্যজনকভাবে এরিক বের হয় না, সে সার্কেলের মধ্যেই থাকে। এমনকি বিপ সাউন্ডটি স্টপ হওয়ার ঠিক আগ মুহূর্তে সে নিজেই সেই প্রেগনেন্ট মহিলাটিকে ভোট করে দেয়। ফলে সেই মহিলাটি সঙ্গে সঙ্গেই মারা যায়। অর্থাৎ শেষ পর্যন্ত এরিক এই গেমের উইনার হয়। আর এখানে জানা যায় সেই জায়গাতে আসার প্রথম দিকেই বুঝতে পেরেছিল যে এটি একটি গেম, আর এখানে লাস্ট পর্যন্ত তাকে সার্ভাইভ করতে হবে, যাতে করে তাকে ভোট করার মতো কেউ না থাকে। তবেই হয়তো সে এখান থেকে বাঁচতে পারবে। তাই সে তখন থেকেই এখানকার প্রত্যেকটি মানুষের কার্যকলাপের দিকে লক্ষ্য করছিল। আর যখন সে দেখতে পায় যে এখানে ভালো মানুষদেরকে প্রাধান্য দেওয়া হচ্ছে, তখনই সে ভালো সাজার জন্য এই বাচ্চা এবং এই প্রেগনেন্ট মহিলার পক্ষ নেয়। আর সেই অনুযায়ী তার পরবর্তী চালগুলো চালতে থাকে। এমনকি গেমের শুরুর দিকে সে সবাইকে যেই কাহিনী শুনিয়েছিল যে সে তার জ্ঞান ফিরে পাওয়ার পর অনেকগুলো মানুষের লাশ দেখতে পেয়েছে, সেই সমস্ত কথা আসলে সে বানিয়ে বানিয়ে বলেছে, যাতে করে সবাই মনে করে যে এরিক এই গেমের ব্যাপারে হয়তো কিছু জানে, আর তার কাছ থেকে হয়তো এই গেমের ব্যাপারে কোনো তথ্য পাওয়া যাবে। এটা মনে করে কেউ যেন তাকে ভোট করে মেরে না ফেলে, তাই সে এগুলো সবাইকে শুনিয়েছিল। আর এভাবে করে সে প্রত্যেককেই টার্গেট করে খেলছিল। এমনকি সেই প্রেগনেন্ট মহিলাকেও এটা বোঝানোর চেষ্টা করছিল যে সে তাকে বাঁচাতে চায়, যাতে করে সেই প্রেগনেন্ট মহিলাও তাকে ভোট দিতে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। এখন এরিকের এই মাস্টার প্ল্যান কমপ্লিট হয়ে যাওয়ায় সে অনেক খুশি ছিল। কিন্তু ঠিক এমন সময় দেখা যায় যে তাকে কেউ একজন ভোট করেছে। এরিক তো কিছুই বুঝতে পারছিল না যে তাকে আবার কে ভোট করলো। এরপর এরিক সামনে তাকিয়ে দেখতে পায় যে তাকে আসলে ভোট করেছে সেই প্রেগনেন্ট মহিলার গর্ভে থাকা সন্তান। এখন তাকে বাঁচতে হলে এই বাচ্চাটিকেও মারতে হবে। তাই সে সঙ্গে সঙ্গে সেই বাচ্চাটিকেও ভোট করে দেয়, আর সেখানেই সে জ্ঞান হারিয়ে ফেলে। এরপর যখন তার জ্ঞান ফিরে আসে, তখন সে নিজেকে একটি জায়গাতে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে। সে দেখতে পায় যে সে বাহিরের কোনো এক জায়গায় পড়ে আছে। এরপর যখনই সে সামনে তাকায়, তখনই সে তার সামনে বিশাল বড় একটি স্পেসশিপ দেখতে পায়। আর এই স্পেসশিপ থেকেই তাকে এখানে নামিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এরিক বুঝতে পারছিল না যে এই গেমটি আসলে কারা আয়োজন করেছিল, কোনো বিজ্ঞানীরা নাকি পৃথিবীর বাহিরে থাকা এলিয়েনরা। এরপর এরিক এসব চিন্তা তার মাথা থেকে ঝেড়ে ফেলে, কারণ সে যে এখনো বেঁচে আছে এটাই অনেক। তাই সে সেখানে থাকা একটি টানেল দিয়ে বাইরে চলে যায়। কিন্তু যখনই সে টানেল পার হয়ে একটি জায়গাতে আসে, তখন সে দেখতে পায় যে সেখানে তার মতো আরো অনেক মানুষেরা দাঁড়িয়ে আছে।
যাদেরকে স্পেসশিপ থেকে নামিয়ে দেওয়া হয়েছে। আসলে এরাও ছিল এরিকের মতো এই গেমের উইনার, যারা কিনা শেষ পর্যন্ত সার্ভাইভ করতে পেরেছে, তাই তাদেরকে পৃথিবীতে পৌঁছে দেওয়া হয়েছে। আর এর মাধ্যমে গল্পটি এখানেই শেষ হয়ে যায়। যদিও গল্পটি কিছুটা অদ্ভুত, কিন্তু গল্পটিতে কিছু বিষয় খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে। সেটা হলো, আমাদের এই সমাজে নানা রকমের মানুষ রয়েছে, তাদের মধ্যে কেউ ভালো আবার কেউ মন্দ। কিন্তু যখন মানুষের জীবন নিয়ে টানাটানি শুরু হয়ে যায়, তখন মানুষ তার স্বার্থের জন্য অন্য আরেকজন মানুষকে নানাভাবে ছোট করতে চায়। নিজে বাঁচার জন্য অন্যের ছোটখাটো জিনিসেরও ভুল ধরতে থাকে। এমনকি যেসব জিনিসে কোনো দোষ নেই, সেই জিনিসগুলোর মাধ্যমেও মানুষকে দোষী প্রমাণ করার চেষ্টা করে। মানুষের মাঝখানে ধর্ম, বর্ণ, এমনকি কালো এবং ফর্সা গায়ের রং নিয়েও ভেদাভেদ তৈরি করে। যদিও আমাদের পৃথিবী এখন অনেক আধুনিক, কিন্তু তারপরও এখনো অনেক জায়গায় এই বিষয়গুলো রয়েছে। মানুষের স্বার্থে টান লাগলেই মানুষেরা নিজেরাই নিজেদের মধ্যে ভেদাভেদ তৈরি করতে থাকে। এমনকি আমাদের সমাজে এরিকের মতো কিছু মানুষ রয়েছে, যারা কিনা সামনে থেকে আমাদের সঙ্গে এমন ব্যবহার করে যে সে আমাদের জন্য তার জীবন দিয়ে দিতে পারবে, কিন্তু আসলে তার ভেতরে কোনো না কোনো উদ্দেশ্য থাকে। তাই সেই মানুষটি তখন আমাদের বিশ্বাস ভরসা অর্জন করে আমাদের পেছনে ছুরি মেরে আমাদের ক্ষতি করে চলে যায়। এই কারণে কোনো মানুষকে সহজে বিশ্বাস করাটা ঠিক নয়। তো গল্পটি কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।